আমার কাছে সব কাজই খুব সহজ দিদি। তবে এত কথায় রঞ্জার আর শোনা হয়নি। নিরাপদের চেহারা দেখে ও পুনরায় অজ্ঞান হয়ে গিয়েছিল। দুদিন পর রঞ্জার যখন জ্ঞান ফেরে, দেখে ও একটা নার্সিংহোমে শুয়ে আছে। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। শরীর শ্বাস দেয় পিছুটা, জানালায় বাড়িয়ে দুহাত, বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি এসে গেছি পৌলমী, আর আমার সাথে আছে জয়দীপ। শ্রোতা বন্ধুরা, আজ আমরা এমন একটি গল্প শুনতে চলেছি যেখানে একজন মানুষের দায়িত্ব তার জীবনের থেকেও অনেক বড় হয়ে ওঠে। শুনতে থাকুন লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে দায়িত্ব। এ কাহিনী শোনাতে গিয়ে বারে বারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুরাতন ভৃত্যর কেষ্টার কথা মনে পড়ে যাচ্ছে। আজকে এই অস্থির স্বার্থপর সমাজ ব্যবস্থায় ওই রকম কেষ্টার কি আর দেখা পাওয়া যায়? যায়। তবে আমাদের গল্পের নায়কের কেষ্টার সাথে মিল আছে শুধুমাত্র আনুগত্যের দিক দিয়ে। নায়কের নাম নিরাপদ হালদার, বয়স আনুমানিক 27 থেকে 28 বছর, সদা হাস্যমুখ। ডাক্তার রঞ্জাবতী মৈত্রর পরিবারের সে বাহন চালক। রঞ্জাবতীর স্বামী অনিরুদ্ধ একটি আইটি সেক্টরে কাজ করে। ওদের একটি কন্যা সন্তান কঙ্কাবতী পরে ক্লাস 2-তে একটি ইংরেজি মাধ্যম স্কুলে। রঞ্জাবতী একটি সরকারি হাসপাতালে জেনারেল ফিজিশিয়ান। নিরাপদ ওদের তিনজনকেই কর্মক্ষেত্র ও স্কুলে দেওয়া নেওয়া করে সুষ্ঠুভাবে। তাই অনিরুদ্ধ মাঝে মাঝে ঠাট্টা করে রঞ্জাকে বলে, তোমার এই বাহন চালক বেশ নিজের নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই নিরাপদে আমাদের হাল ধরেছে, কি বলো? হ্যাঁ, যা বলেছ। আর যা দিনকাল পড়েছে, সত্যি ও সব দিক দিয়ে নিরাপদ। ওর ব্যবহারের জন্য রঞ্জারা ওকে খুবই স্নেহ করে। অনিরুদ্ধকে সমীহ করে চললেও রঞ্জার সাথেই ওর যত গল্প, আর রঞ্জারও ওর বকবকানি শুনতে মন্দ লাগে না। ওর কথাবার্তার মধ্যে কেমন যেন একটা ছেলে মানুষে আছে। সকালে বেল দিয়ে হাসি মুখে ও যখন বলে, ম্যাডাম চাবড়া দিন। অনেকদিন বলেছি না, ম্যাডাম ম্যাডাম করবে না, পরিষ্কার দিদি বলবে। একদম ভুলে গেছি ম্যাডাম, আর হবে না। এই কথা বললেও এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে। প্রত্যেক শনিবার রঞ্জা বনগাঁতে যায়। সেখানে স্বাস্থ্যকেন্দ্রে ও বিনা পয়সায় রোগী দেখে। শনিবার মেয়ের স্কুলও বন্ধ থাকে। ওই দিনটাতে নিরাপদ খুব খুশি থাকে। সারাটা পথ দিদির সাথে কত রকম গল্প যে সে করে যায় তার ঠিক নেই। রঞ্জা কতকটা শোনে, আবার কতকটা শোনেও না। মাঝে মাঝে বলে, আচ্ছা আচ্ছা হয়েছে, আর কথা নয়, এবার একটু মন দিয়ে গাড়ি চালাও, আর আমাকে প্লিজ একটু ঘুমোতে দাও। রঞ্জাবতীরা থাকে দক্ষিণ কলকাতায়। রাস্তা ভালো থাকলে মোটামুটি 3-4 ঘন্টায় ওরা বনগাঁতে পৌঁছে যায়। সকাল 8টা নাগাদ বের হয়। পৌঁছে 1 কাপ চা খেয়ে লেগে পড়ে রোগী দেখতে। 12টা থেকে 3টে পর্যন্ত রোগী দেখে তারপর সেখানে রাস্তার ধারে একটা দোকানে ওরা রুটি তরকারি খেয়ে নেয়। মোটামুটি 4টে নাগাদ আবার বেরিয়ে পড়ে।
সন্ধে 7টা থেকে 7:30টার মধ্যে বাড়ি ফিরে আসে। শনিবার দিনগুলো অনিরুদ্ধ ভাড়া গাড়িতেই অফিসে যাতায়াতের কাজ সেরে নেয়। প্রত্যেক শনিবার এই বনগাঁতে যেতে রঞ্জার বেশ ভালো লাগে। শহরের ধুলো ধোঁয়ার হাত থেকে কতটা রেহাই পাওয়া যায়। রাস্তার দুধারে মাঝে মাঝে শিরীষ গাছের সারি। আগে আরও ঘন ঘন ছিল, এখন অনেক কেটে দিয়েছে। সকালে স্নান সেরে বেশ ফ্রেশ হয়ে ফুরফুরে মনে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা ওর কাছে খুবই লোভনীয়। আর তাই ওর মনে হয় নিমেষেই রাস্তা যেন ফুরিয়ে গেল। তবে ফেরার সময় ও খুবই ক্লান্ত থাকে। সারাটা পথও প্রায় ঘুমিয়েই কাটিয়ে দেয়। ঘুম ভাঙে একদম বাড়ির দোরগোড়ায়, নিরাপদের ডাকে। দিদি, আরে ও দিদি, আরে এবার উঠে পড়ুন। আরে মামন আপনাকে সারাদিন না দেখে অস্থির হয়ে আছে তো। আজ শনিবার। নিরাপদ সকাল 7টায় যথারীতি হাসি মুখে হাজির। গাড়ি মোছামুছি করে দিদির জলের বোতল নিয়ে রওনা দেওয়ার জন্য ব্যবস্থা করতে থাকে। সকাল 7:30টার মধ্যেই ওরা বেরিয়ে পড়ে। সাধারণত ওদের বের হতে হতে 8টা বেজে যায়। আজ আধ ঘন্টা আগেই বের হলো। দিদি, আজ কিন্তু আধ ঘন্টা আগে বের হলাম। আজকে আর একটু সময় পাবেন রাস্তার দৃশ্য দেখার। নিরাপদ জানে বনগা যাওয়ার পথটুকু দিদি বেশ উপভোগ করে। মাঝে মাঝে গুনগুন করে দিদিকে গানও গাইতে শুনেছে। হ্যাঁ, এই আধ ঘন্টা আগে বের হওয়ায় আজ অনেক বেশি কিছু দেখে নেব। কথাটা বলি ও নিজের কানেই যেন কেমন বাজলো। অনেক বেশি কিছু কি দেখে নেবে ও আজ? তারপর নিজের মনেই ভাবল, বিজ্ঞানের ছাত্রী হয়ে এসব কি ভুলভাল ভাবছে ও। তাও মুখে বলল, ঠিকই বলেছ, তবে এখন আর বকবক নয়, ধীরে সুস্থে চলো। আজ রাস্তায় জ্যাম কম থাকায় ওরা 11:30টার মধ্যেই পৌঁছে গেল। স্বাস্থ্যকেন্দ্রের নার্স রেবাদি বললেন, দিদি, আজ 15 মতো রোগী আছে। একে একে সকলকে দেখা হয়ে গেল দুপুর 2টোর মধ্যে। নিরাপদ আজ খুব খুশি। বলল, বলছি দিদি, আজ একটু তাড়াতাড়ি হয়েছে। একটু ভাত খান নাকি? কাছেই একটা ভালো ভাতের হোটেল আছে। সময় আছে যখন ধীর স্থিরভাবে খাওয়া যেতে পারে। হ্যাঁ, কি বলেন? তারপরে রাস্তায় কোনো একটা চায়ের দোকান আপনাকে ভালো একটা চা খাইয়ে দেবো। ওর বলার ধরন দেখে রঞ্জাবতীর হাসি পেল। বুঝল নিরাপদের আজ বোধহয় একটু ভাত খেতে ইচ্ছে টিচ্ছে হয়েছে আর কি। অন্যান্য শনিবার তো ওরা রুটি খায়। আচ্ছা, চলো দেখি কেমন তোমার ভাতের হোটেল। কাছে ছোটখাটো একটা ভাতের হোটেলে ওরা গিয়ে ঢুকল। নামটাও বেশ চমকপ্রদ। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর। মোটা চালের ভাত, ডাল, ছুরছুরে আলু ভাজা আর পাতলা রুই মাছের ঝোল দিয়ে ওরা খাওয়া শেষ করল। শেষ পাতে চাটনিও পেল। বেলা 3টে নাগাদ ওরা ফেরার জন্য রওনা দিল। ভাত খেয়ে নিরাপদ যে যার পরনাই আহ্লাদিত হয়েছে তা রঞ্জা বুঝল যখন নিরাপদ বলল, দিদি, একটা মিষ্টি পান খাবেন নাকি? এই তো কাছেই পানের দোকান আছে। আজ মাছের ঝোলটা একটু ভালো হওয়াতে না 2টো ভাত বেশি মেরে দিয়েছি। হ্যাঁ, ঘুম না পেয়ে যায়, তাই এর যদি একটা পান মুখে দেওয়া যায়, এই আর কি। ওর বলার ধরন দেখে রঞ্জা হেসে ফেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বললেই তো হয়। দিদি একটা পান খাওয়ান। পান খেয়ে ঘুম তাড়াতে গেলে তো তোমায় 1 ডজন পানের খিলি কিনতে হবে। একটা পান আর কতক্ষণ মুখে থাকবে? যত সব পাগলামো। যাও যাও, 3টে পান নিয়ে এসো, 2টো তোমার আর একটা আমার। নিরাপদ খুব বিগলিত হয়ে বলল, না মানে শুধু আমার ঘুম তাড়াবার জন্য বলিনি। মানে ভাতের পরে একটা মিঠে পান না খেলে না, মানে আপনারও ভালো লাগবে না দিদি। পান মুখে দিয়ে দুগা দুগা বলে ওরা রওনা দিল। আধ ঘন্টার মধ্যেই রঞ্জাবতীর চোখ একেবারে ঘুমের আবেশে জড়িয়ে এলো। রঞ্জা বলল, কি, পান খেয়ে তোমার ঘুম গেল তো নিরাপদ? কি যা বলেন দিদি,
আমাদের অত সহজে না ভাত খেলে ঘুম আসে না। একটা পান খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই বলছিলাম আর কি। কিন্তু স্টিয়ারিংয়ে বসলেই আমি পুরো তাজা, বিন্দাস মজা। রঞ্জা আধো ঘুমে শুনতে পেল গাড়িতে এফএমে বাজছে এই পথে যদি না শেষ হয়। ও মনে মনে ভাবলো, ওরে পথ শেষ হওয়ার দরকার, তাড়াতাড়ি। সারাদিন মেয়েটা যে আমার পথ চেয়ে বসে আছে। তার কিছুক্ষণের মধ্যে ও পুরোই ঘুমিয়ে পড়ল। আনুমানিক ঘণ্টাখানেক যাওয়ার পর প্রচণ্ড ঝাঁকুনি আর তীব্র হর্নের আওয়াজে ওর ঘুম ভেঙে গেল। সারা শরীরে অসহ্য যন্ত্রণা বোধ করল। কোনো রকমে তাকিয়ে দেখল ওর মাথাটা জানলার কাঁচের গায়ে হেলানো, কপাল থেকে চুইয়ে রক্ত পড়ছে, বাঁ কনুইটা কেমন যেন অদ্ভুতভাবে ঝুলছে। গাড়িটা রাস্তার ধারে একটা গাছের গোড়ায় গোত্তা মেরে পড়ে রয়েছে। পেছনে বসলে সিট বেল্ট বাঁধার কোনো অভ্যেস নেই ওর। অনিরুদ্ধর কাছে এ নিয়ে ওকে অনেক বকুনি খেতে হয়। সিট বেল্ট বাঁধা থাকলে হয়তো, কিন্তু নিরাপদের এত ঘুম, স্টিয়ারিংয়ে মাথা রেখেও ঘুমোচ্ছে, আর তারই চাপে একটা এইভাবে তীব্র হর্ন বেজে যাচ্ছে। কি হচ্ছেটা কি? আশেপাশে তো কোনো ঘর বাড়িও নেই। কি করবে ও? রঞ্জা চোখ খোলা রাখতে পারছে না, চিন্তা করার ক্ষমতাও নেই। কোনো রকমে ক্ষীণ কণ্ঠে নিরাপদের নাম ধরে ডাকল, নিরাপদ, নিরাপদ। ওর ওই ক্ষীণ আওয়াজেই নিরাপদের ঘুম গেল ভেঙে। ধীরে ধীরে মাথা তুলে বলল, চিন্তা নেই, আমি না নিরাপদ, আপনাকে ঠিক বাড়ি পৌঁছে দেব দিদি। তবে অল্লভারের মতো সম্পূর্ণভাবে নিরাপদে নয়, এই আক্ষেপ নিয়েই চলে যেতে হবে। অসহ্য যন্ত্রণা নিয়ে রঞ্জা বলল, কি হয়েছিল কি? এভাবে অ্যাক্সিডেন্ট হলো কি করে? ব্রেক ফেল দিদি। রঞ্জা তাকিয়ে দেখে নিরাপদের কান বেয়ে রক্ত চুইয়ে পড়ছে। আমার এই অবস্থা, তাহলে তোমার তোমার কি হাল? এই জায়গাটার নাম কি? কতক্ষণ আর কতক্ষণ? আর কিভাবে পৌঁছাবো আমরা বাড়ি? রাস্তাঘাট তো পুরো শুনশান। এই জায়গার নাম ঠাকুরনগর। আর আমি? এই বলে ও পুরো মাথা ঘুরিয়ে রঞ্জার দিকে তাকায়, মানে 180 ডিগ্রি ঘুরিয়ে। কি বিভৎস দৃশ্য! ওর একটা চোখ কোটর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে, কপাল কান বেয়ে রক্ত, চোয়ালো যেন কেমন ঝুলে পড়েছে, শার্টের সামনে পুরো ভিজে গিয়েছে রক্তে। নিরাপদ তাও বলে চলে, দিদি, আমি তো আর বেঁচে নেই, তবে আপনি বেঁচে আছেন আর থাকবেনও, দীর্ঘজীবী হবেন। নাহলে অনেক গরিব মানুষ যে চিকিৎসা পাবে না। আমি বাকি পথটুকু আপনাকে নিরাপদে পৌঁছে দেব। এখন যে আমার কাছে সব কাজই খুব সহজ দিদি। তবে এত কথায় রঞ্জার আর শোনা হয়নি। নিরাপদের চেহারা দেখে ও পুনরায় অজ্ঞান হয়ে গিয়েছিল। দুদিন পর রঞ্জার যখন জ্ঞান ফেরে, দেখে ও একটা নার্সিংহোমে শুয়ে আছে। বাকি কথা ওর অনিরুদ্ধর কাছ থেকে শোনা। সেদিন সন্ধে 7টার মধ্যে তোমাকে নিয়ে গাড়ি চলে এসেছিল। কিভাবে এসেছিল জানি না। আমি তখন সবে ফ্রেশ হয়ে 1 কাপ চা নিয়ে খবর শুনবো বলে টিভিটা চালাচ্ছিলাম। তখনই আমাদের গাড়ির তীব্র হর্নের আওয়াজে কোনো রকমে দরজা খুলে ছুটে গিয়ে দেখি নিরাপদ স্টিয়ারিংয়ে মাথা রেখে নিশ্চল, আর তাতেই হর্নের তীব্র আর্তনাদ। আর
আর তুমি ভয়ানক চোট পাওয়া অবস্থায় পিছনের সিটে অজ্ঞান হয়ে পড়ে রয়েছ। তোমার বাঁ কনুইয়ের কাছে ভেঙেছে, বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে ভেঙেছে, মাথায় 5টা স্টিচ পড়েছে। এখন 2 মাস তোমাকে পুরো বিশ্রাম নিতে হবে, ডাক্তার বলেছে। তবে তোমার এই ট্রমা কাটিয়ে উঠতে আরও অনেক সময় লাগবে রঞ্জা। এই কথাটা মনে মনে বলল অনিরুদ্ধ। আর নিরাপদ? জানি, আমাকে সে সব জানিয়ে গেছে। সে যে চিরতরে কাজ থেকে ছুটি নিয়ে নিয়েছে। মানে তোমাকে নিজে বলে গেছে? অনিরুদ্ধর চোখ বিস্ফারিত। তবে এই অবস্থায় রঞ্জার উত্তেজিত হওয়া ঠিক নয়, তাই ও বলে, আচ্ছা, সে কথা না হয় পরে শুনবক্ষণ। হ্যাঁ, বলে গেছে তো। তবে বলেছে এইবার প্রথম ও সম্পূর্ণ নিরাপদে বাড়ি পৌঁছে দিতে পারল না, তবে অ্যাক্সিডেন্টের পর বাকি পথটুকু পৌঁছেও দিতে পারবে, এ কথাও বলেছিল। দিদি, আমি না নিরাপদ, আপনাকে ঠিক বাড়ি পৌঁছে দেব। বলতে বলতে রঞ্জার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। অনিরুদ্ধ কি রঞ্জার আড়ালে রুমালে একবার চোখ মুছে নিল? আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে দায়িত্ব। গল্পের বিভিন্ন চরিত্রে আছেন কথক আমি, মানে আপনাদের পৌলমী, আর আমার সাথে আছে দিগন্ত ও জয়জিৎ। শুনতে থাকুন আরও নতুন নতুন গল্প এবং অবশ্যই আমাদের সাথে থাকুন জানা অজানার মাঝে।